ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস হবে রিঅ্যারেঞ্জের উপর। তো তোমাদের দাবি ছিল স্যার রিঅ্যারেঞ্জের উপর আমাদের একটা ক্লাস দিবেন। এখন রিঅ্যারেঞ্জের উপর ক্লাস দিব ভাই, এইখানে তো আসলে তোমাকে অর্থ বুঝতে হবে, পড়তে হবে, করতে হবে, দ্যাটস অল। এইটা হচ্ছে রিঅ্যারেঞ্জ। তো তারপরও তোমাদের হচ্ছে চাহিদার প্রেক্ষিতে আমরা বাধ্য রিঅ্যারেঞ্জের ক্লাস দিতে। দ্যাটস ওয়াই আই হ্যাভ বিন অ্যাপিয়ার টুডে ফর দ্য ক্লাস অফ রিঅ্যারেঞ্জ। ওকে, তো রিঅ্যারেঞ্জ স্পেশালি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে ট্র্যাডিশনাল, আই মিন হিস্ট্রিক্যাল, ট্র্যাডিশনাল আর হিস্ট্রিক্যাল। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট আই মিন নন হিস্ট্রিক্যাল। এখন ট্র্যাডিশনাল বা হিস্ট্রিক্যাল রিঅ্যারেঞ্জগুলিতে যেটা হয়, একটা ঘটনা সিকোয়েন্সিয়ালি আসে বা কনসিকিউটিভ ওয়েতে আসে। যেমনটা হচ্ছে যে ধরো আমার জীবনী সম্পর্কে শুরু হইলে প্রথমে আমার একদম নাম দিয়ে শুরু হবে, যেমন টিপু, একদম আমার নাম দিয়ে শুরু হবে, যেমন টিপু ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রাইটার্স ইন দ্য ওয়ার্ল্ড। দেন হচ্ছে আমার ঘটনাটা সিকোয়েন্সিয়ালি আসবে, জন্ম, তারপর হচ্ছে আমার কাজ, আমার কর্ম, এরকম আস্তে আস্তে শেষ পর্যন্ত দেখা যাবে মৃত্যুতে এসে ঠেকবে। এখন এইটা হচ্ছে ট্র্যাডিশনাল বা হিস্ট্রিক্যাল রিঅ্যারেঞ্জ। আর একটা টাইপ আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বা নন হিস্ট্রিক্যাল। ওইটা কিছুটা র্যান্ডম হয়, ওগুলো থাকেও কম। এখন 4টা 5টা 6টা যাই থাকুক, দেখা গেল যে তোমার কাজের উপর বেস করে হুট করে তুমি একটা বেকার মানুষ, এইটার উপর বেস করে তোমার আসলো যে তুমি চলতে পারতেছো না, তোমার এখানে কোনো জন্ম মৃত্যু বা হিস্ট্রিক্যাল না। তো সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে যে একটু শ্রম দেওয়া লাগবে, এটার জন্য মোটামুটি প্র্যাকটিস করতে হবে। বা সিকোয়েন্স, তাও সিকোয়েন্স থাকে অবশ্যই, সিকোয়েন্স ছাড়া হয় না। দেখা গেল যে ঘটনার শুরু এবং শেষগুলো বোঝা যায়। তো এই জন্য তোমাদেরকে অ্যাটলিস্ট প্র্যাকটিস করতে হবে অর্থ বুঝে। অর্থ না বুঝে যদি প্র্যাকটিস করো তাহলে এগুলো মনে থাকবে না। এটা এমন কোনো নিয়ম না বা কোনো রকেট সায়েন্স না যে এইভাবে করতে হবে ওভাবে করতে হবে। মোটামুটি প্র্যাকটিস করতে হবে, তাহলে মাথায় থাকবে। এই হচ্ছে রিঅ্যারেঞ্জের হিসেব। তো আমরা কথা একেবারে কম বলে আমরা সরাসরি ক্লাসে যাব। হ্যাঁ, ওকে, প্রথমে আমরা একটা রিঅ্যারেঞ্জ দেখছি। এই যে রিঅ্যারেঞ্জের টাইপটা কেমন হয়, এরকম তোমাদের হচ্ছে এই যে ধরো তোমাদের 10 নঙে থাকলো, যে এটা হচ্ছে তোমাদের 10 নাম্বারে থাকলো বা 11 নাম্বারে থাকলো, যেইখানেই থাকুক না কেন। এখন তোমাদের যেটা করতে হবে পরীক্ষাতে, এই যে বক্সটা বানাইতে হবে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3 4 5 6 7 8। এই যে এইভাবে দিয়ে তারপর হচ্ছে তুমি এখান থেকে খুঁজে বের করবা কোনটা অ্যান্সার। সাপোজ ধরো এইটার ক্ষেত্রে প্রথম অ্যান্সারটা হচ্ছে সি, প্রথমে হচ্ছে সি, তারপর এইভাবে ধরো আগাবে, এগুলি সবগুলি পূরণ করবা, তোমার কাজ শেষ পরীক্ষার। তারপরে হচ্ছে এটা প্যারাগ্রাফের মতো জাস্ট বা সামারের মতো জাস্ট লিখে দিবা কোনটার পরে কোনটা। প্রথমে সি, এইভাবে লিখলাম, ওয়ান্স আপন এ টাইম, টাইম দেয়ার lived a young man named Androcles. ওকে, তারপর ধরো যে যেটা হবে সেটা দিবা। যেমন তারপর ধরো হতে পারে যে he was caught by a slave merchant। যাই হোক, এইভাবে প্যারাগ্রাফের মতো করে লিখে দিবা। কোনোভাবেই কিন্তু এবিসি দিয়ে বা এবিসিডি দিয়ে লিখবা না। প্রথমত হচ্ছে এই কাজটা করবা, যেমন 1-এর হচ্ছে সি, 2-এর হচ্ছে ই, তারপর এইভাবে সিকোয়েন্সিয়ালি তুমি যাবা।
শেষ। তোমার এইখান থেকেই কিন্তু ঘুরে ফিরে তুমি অ্যান্সার লিখবা, এরকম না যে এইখানে দিবা একটা অ্যান্সার লিখবা আরেকটা, ব্যাপারটা এরকম না। এখন আমি যেটা করব আমার ক্লাসে আপাতত খালি, আরে প্রবলেম রে, কালারটা ভুল করলো। আচ্ছা, কালারটা চেঞ্জ করি আমরা। কালার কোনটা দিলে সুবিধা হয়, এটা দিয়ে দেখি। ওকে, 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন আমি যেটা করব শুধুমাত্র বক্সটা তোমাদের পূরণ করে দিব গল্পটা বলে, আর কিছুই না এমন। কিন্তু পরীক্ষাতে যেটা করতে হবে, এই বক্সটা করতে হবে, বক্সের কাজটা আই মিন এই কাজটা করতে হবে, দেন হচ্ছে সিকোয়েন্সিয়ালি প্যারাগ্রাফের মতো করে লিখতে হবে। এখন এইটার যেই ঘটনাটা সেইটা যদি আমি দেখি, জাস্ট আমি একবার গল্পটা বলে যাই। এটা মোটামুটি একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে একদা এক অ্যান্ড্রোক্লিস নামে একটা ইয়াং ছেলে ছিল। তো তো একদা হচ্ছে সে একটা দাস ব্যবসায়ীর কাছে ধরা পড়ছিল, এবং সে দাস ব্যবসায়ী হচ্ছে তাকে অন্য একটা দেশের ধনী লোকের কাছে বিক্রি করে দিয়েছিল। তো তাকে যেই বিক্রি করছে যেই ধনী লোকের কাছে, উনি হচ্ছে তার মাস্টার। তো তার মাস্টার হচ্ছে লোকটা খুবই খারাপ ছিল, এবং তার উপর শুধু শুধু নিপীড়ন করতো, একেবারে হেভি টর্চার করতো। এই যে ইনফ্লিক্ট শব্দটার অর্থ হচ্ছে আরোপ করা, আরোপ করা। তো ব্যাপার হচ্ছে যে প্রত্যেক দিন এইভাবে তাকে টর্চার করতো। তো সে এটা সইতে না পেরে করছে কি, একদিন সে তার মাস্টারের বাড়ি থেকে পালাই গেছে এবং একটা হচ্ছে গুহায় আশ্রয় নেয়। যে কেইভ মানে হচ্ছে গুহা, আর শেল্টার মানে হচ্ছে আশ্রয়। তো সিংহের গুহায় হচ্ছে আশ্রয় নেয়। তো অ্যাজ ইউজুয়াল সন্ধ্যাবেলা একটা সিংহ হচ্ছে সেই গুহায় প্রবেশ করছে। তো প্রথমে সে ভয় পেয়ে গেছিল সিংহটা দেখে, কিন্তু পরক্ষণেই বুঝতে পারছিল যে সিংহটা আসলে একেবারে ব্যথায় কাতরাচ্ছিল। সিংহটা একেবারে ব্যথায় কাতরাচ্ছিল। তো সেই সিংহটা অ্যান্ড্রোক্লিসের কাছে আসছে এবং সে তার হচ্ছে থাবাটা পেতে দিছে। তার পায়ের নিচে হচ্ছে একটা কাটা বেঁধেছিল। তো সেটা হচ্ছে খোলার জন্য তার কাছে এসে সে হচ্ছে থাবাটা পেতে দিছে। তো সে অ্যান্ড্রোক্লিস হচ্ছে তখন তার বয় কিছুটা কেটে গেছে। তো সে হচ্ছে তার থাবাটা নিল, পায়ের পাতাটা নিল, এবং হচ্ছে তার ওখান থেকে একটা বড় একটা কাঁটা বের করছে তার পায়ের থাবা থেকে। এবং ওই সিংহটা হচ্ছে তার ব্যথা থেকে মুক্তি পাইছিল। তো এই যে রিলিফ হচ্ছে মুক্তি পাওয়া, গল্পটা হচ্ছে এরকম। তো আমরা যদি এইভাবে গল্প বুঝি, তা ব্যাপারটা কি তাহলে দাঁড়াইলো যে একদা অ্যান্ড্রোক্লিস নামে একটা যুবক ছেলে বাস করত। তো তাকে হচ্ছে একটা দাস বণিকের কাছে বিক্রি করা হয়েছিল। সে একবার ধরা পড়ছিল তার এক দাস বণিকের কাছে। তো বণিক বা ব্যবসায়ী, ওই ব্যবসায়ী হচ্ছে তাকে অন্য এক দেশে এক মাস্টারের কাছে বিক্রি করে দিয়েছিল, এক ধনী ব্যক্তির কাছে। তো যেহেতু যে ব্যক্তির কাছে বিক্রি করছে সে তার মাস্টার, তো তার মাস্টার হচ্ছে তাকে প্রত্যেক দিনে প্রচুর পরিমাণে নির্যাতন নিপীড়ন করত। তো সে হচ্ছে একদিন সইতে না পেরে ওই মাস্টারের বাড়ি ছেড়ে পালাইছে, এবং পালায় হচ্ছে একটা গুহায় আশ্রয় নিছে। এখন ওই গুহাটা ছিল প্রকৃতপক্ষে হচ্ছে একটা সিংহের গুহা। তো সন্ধ্যাবেলা হচ্ছে ওই গুহাতে সিংহ প্রবেশ করছে। তো সে তো একেবারে অবাক, ভয় পেয়ে গেছে সিংহ দেখে, হায় হায় আজকে আমি শেষ। তো পরক্ষণেই সে বুঝতে পারছে যে সিংহটা একেবারে ব্যথায় কাতরাচ্ছে। সিংহটা
ব্যথায় কাতরাচ্ছে, এই যে গ্রোনিং, কাতরানো। আক্রান্ত। তো এই সিংহটা হচ্ছে এই যে গুহার ভিতরে ব্যথায় কাতরাচ্ছে, তারপর হচ্ছে সিংহটা ইসের কাছে আসলো, অ্যান্ড্রোক্লিসের কাছে আসলো এবং তার পায়ের থাবাটা একেবারে তার হাতের কাছে পেতে দিল। দেন হচ্ছে অ্যান্ড্রোক্লিসও ভয় কিছুটা কমে গেছে। দেন হচ্ছে সে তার কাঁটাটা খুলে দিছে পায়ের থাবা থেকে এবং হচ্ছে সিংহটা তার ইয়া থেকে মুক্তি পাইছে। তাহলে সিকোয়েন্সটা কি কি আসে একটু আমরা যদি দেখে নিই। সি ই, তারপর জি, জিতে কি আছে? জি, ভেরি ব্যাড অ্যান্ড ইনফ্লিক্টেড হেভি টর্চার অন হিম। তারপর হচ্ছে বি, ওয়ান ডে। তারপর হচ্ছে এ, একেবারে গল্প বুঝলেই ভাবে বোঝা যায়। তারপর এফ, তারপর হচ্ছে ডি, একেবারে লাস্টে হচ্ছে এইচ, শেষ। এই যে যখন আমি এই গল্পটা বুঝবো তখন এইটার কোনো বিষয়ই না, এরকম একেবারে ইজি হয়ে যায় কাজটা। জাস্ট খালি গল্পটা, এই কনসেপ্টটা মাথায় ক্লিয়ার করতে হবে। আই থিঙ্ক বোঝা যায় এখন। তো এই ট্র্যাডিশনালের ক্ষেত্রে এই সুবিধাগুলি পাওয়া যায়। এইটা তোমরা বাসায় করবা, আমি জাস্ট 7-8টা করে দিব। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। এই যে এইটা হিস্ট্রিক্যাল না, বাট এইটারও কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে এইটা কিন্তু হিস্ট্রিক্যাল কিছু না, এরকম। আচ্ছা, এইটার কাহিনীটা হচ্ছে যে একদা একটা কুকুর একটা গাছের নিচে বসে এক টুকরা মাংস খাচ্ছিল, সে যেখান থেকে হোক চুরি করে আনছিল। তো সেটা হচ্ছে একটা কাক দেখছে এবং কাকটা দেখে এটা খেতে ইচ্ছা করছে। ঘটনাটা আমি জাস্ট বলি, কাকটা দেখলো এবং সেটা খেতে ইচ্ছা করলো। তো সে করলো কি, তৎক্ষণাৎ সেখান থেকে চলে গিয়ে আরেকটা কাককে ডেকে নিয়ে আসছে। তো এখন যেটা হইছে, তো এখন দুইটা কাক মিলাই হচ্ছে ওই কুকুরের কাছে আসলো পরে। তো এর মধ্যে একজন করছে কি, তো এর মধ্যে হচ্ছে যেটা, একজন হচ্ছে এর লেজে খোঁচাচ্ছে, একজন হচ্ছে যে দেখা যায় উপরে উঠা খোঁচাখুচি করছে। তো এতে করে হচ্ছে যেটা হয়েছে, কুকুরটা খুব বিরক্ত হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে খোঁচাখুচি করা, যে খোঁচানো। তো এতে এই অবস্থা দেখে একেবারে কুকুরটা খুবই বিরক্ত হয়ে গেছে। তো সে পরে যেটা করছে, বিরক্ত হয়ে তার যেই মাংসের হাড়টা ছিল তার মুখের মধ্যে সে হচ্ছে এটা রাখছে
এবং গেউ গেউ করতে শুরু করলো কাকদের তাড়ানোর জন্য। তো এই যে এইটা হচ্ছে যে খোঁচাখুচি শুরু করছে, তারপরে হচ্ছে এটাতে খুবই সে বিরক্ত হয়ে গেছে। শুধুমাত্র বিরক্তই হয় না, যে ব্যাপারটা হচ্ছে দি ডগ নট অনলি ফেল্ট ডিস্টার্ব বাট অলসো বিকেম অ্যাংরি। শুধুমাত্র বিরক্তই হয় না, একেবারে রাগান্বিতও হয়ে গেছিল। তো তো সে হচ্ছে তারপর রাগান্বিত হয়ে করছে কি, সে হচ্ছে মাংসের টুকরাটা রাখলো এবং ঘেউ ঘেউ করতে শুরু করলো। এর ফাঁকে আর একটা কাক কষলো কি, মাংসের টুকরাটা নিয়ে চলে গেল উড়াল দিয়া। তাহলে দেখো ঘটনাটা কেমন হয়েছে। একটা কুকুর একটা গাছের নিচে বসে একটা মাংসের টুকরা নিয়ে খাচ্ছিল। তো সেটা হচ্ছে একটা কাক দেখছে এবং সেটা খাইতে ইচ্ছা করছে। বাস ভালো কথা, সে তৎক্ষণাৎ একেবারে উড়াল দিয়ে অন্য জায়গায় চলে গেছে এবং আরেকটা কাক নিয়ে আসছে। দুইজন হয়ে গেছে। তো দুইটাই হচ্ছে তার পাশে আসছে, তার কাছাকাছি আসছে। তো এর মধ্যে আইসা করছে কি, একজন ওর লেজে খোঁচাখুচি শুরু করছে। তো এই কাহিনীতে কুকুরটা খুব খালি যে বিরক্ত হয়েছে তাই না, রাগান্বিত হয়ে গেছে। তারপর যেটা করছে, রাগান্বিত হয়ে যে একটু ধাওয়া দিবে, ঘেউ ঘেউ করলে ভাবতেছে সে চলে যাবে, সে করছে কি ওই মাংসের টুকরাটা রাখছে নিচে এবং ঘেউ ঘেউ করা শুরু করলো। এর ফাঁক দিয়ে আরেক কাক এসে নিয়ে চলে গেল। শেষ ঘটনা। এই যে এইটুকু জাস্ট বুঝলে কাজ হয়ে যায়। তাহলে প্রথমে কি ডি, তারপর জি। এই হচ্ছে সিকোয়েন্স গল্পের সাথে সাথে একেবারে। এই যে বার্ক মানে হচ্ছে ঘেউ ঘেউ করা, ঘেউ ঘেউ করা। এই প্যাকিং হচ্ছে খোঁচাখুচি করা। বনি পিস হচ্ছে হাড়ওয়ালা টুকরা। তাহলে বনি শব্দের হচ্ছে হাড়, হাড়যুক্ত টুকরা। না, দি ডগ নট অনলি ফেল ডিস্টার্ব, শুধুমাত্র বিরক্তই হয় না, সে রাগান্বিত হয়েছিল। রিটার্ন হচ্ছে ফিরে আসা, ফিরে আসা। উইশ হচ্ছে ইচ্ছা পোষণ করা। ইন দ্য মেইন টাইম, ইন দ্য মেইন টাইম ইতিমধ্যে, ইতিমধ্যে। আচ্ছা, আশা করি বোঝা যায়। ওকে, তো এটার ক্ষেত্রে হচ্ছে শামীম একজন আনএমপ্লয়েড ইউথ, একটা বেকার যুবক ছেলে, এবং সে হচ্ছে একটা অনুন্নত ফ্যামিলি থেকে উঠে আসছে। এই যে ইম্পোভারিস্ট, অনুন্নত, এবং আনএমপ্লয়েড মানে হচ্ছে বেকার। প্রত্যেকটা লাইন বাংলা বলতেছে। হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ। সে একটা জমি লিজ নিছে তার গ্রামের। অ্যাজ এ রেজাল্ট হিজ লট, এই লট মানে হচ্ছে ভাগ্য, ভাগ্য হ্যাজ চেঞ্জ রেডিক্যালি, রেডিক্যালি হচ্ছে দ্রুততার সাথে, দ্রুতভাবে বা দ্রুততার সাথে। ওকে, পভার্টি ফোর্সড হিম
টু লুক ফর ওয়ার্ক, দারিদ্রতা তাকে একেবারে জোর করেছিল কাজ খোঁজার জন্য। লুক খোঁজা, লুক ফর খোঁজা, ফোর্স মানে জোর করা। হি হ্যাজ বিন রেইজিং হাইব্রিড কাউস ফর মিল্ক অ্যান্ড ম্যানার। আচ্ছা, ম্যানার শব্দের অর্থ কি? ওকে, ম্যানার শব্দের অর্থ হচ্ছে সার, এই জমিতে যে সার দেয় ওইটা। তো এটা আমি বলছি প্রথমেই। সো হি জয়েন্ট দ্য ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, তাই সে সবজি চাষাবাদের প্রশিক্ষণে জয়েন করছে। হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান। সে বর্তমানে খুবই সুখী একজন আত্মনির্ভরশীল মানুষ হয়ে। হি অ্যাপ্লাইড হিজ নিউ অ্যান্ড ইমপ্রুভ নলেজ, সে প্রয়োগ করছে তার নতুন এবং উন্নত জ্ঞান ফর কাল্টিভেটিং ভেজিটেবলস, চাষাবাদ করার জন্য, সবজি চাষাবাদ করার জন্য। 1 2 3 4 5 6 7 8। এখন তোমাকে বুঝতে হবে প্রথম নাম দিয়ে আছে, আর কোনোটা নাই নাম দিয়ে। তো শামীম ওয়াজ অ্যান আনএমপ্লয়েড ইউথ অফ অ্যান ইম্পোভারিশড ফ্যামিলি, সে অনুন্নত একটা ফ্যামিলি থেকে উঠে আসছে। তারপর কি? তারপর দারিদ্রতা তাকে হচ্ছে ফোর্স করছে কাজ খোঁজার জন্য। সি, তারপর কোনটা হবে? সো এই জন্য সে করছে কি? সো হি জয়েন দ্য ট্রেনিং ইন ভেজিটেবল কাল্টিভেশন, তাই সে শাকসবজির চাষাবাদের জন্য ট্রেনিংয়ে জয়েন করছে। হি গট এ লিজ অফ ল্যান্ড ইন হিজ ভিলেজ, সে তার গ্রামের একটা জমি লিজ পাইছে। তারপর হি অ্যাপ্লাইড হিজ নিউ, এই যে লিজ পাওয়ার পর সে করছে কি? এই জমিটাতে সে তার নতুন চাষাবাদ পদ্ধতি হচ্ছে কি অ্যাপ্লাই করছে। সে আরো কি করতেছিল? হি হ্যাজ অলসো বিন রেইজিং হাইব্রিড কাউস, সে এইটা তো করতেছিলই যে এই যে নতুন প্রযুক্তি বা নতুন পদ্ধতি তার শাকসবজির চাষাবাদে করতেছিল, অ্যাপ্লাই করতেছিল। এবং আর যেই কাজটা করছে, হি ইজ অলসো বিন রেইজিং হাইব্রিড, সে হচ্ছে বাড়াচ্ছিল বা তৈরি করছিল হাইব্রিড কাউস ফর মিল্ক এবং ম্যানিউর, সার এবং দুধের জন্য। তারপর হচ্ছে ফল আসছে, তার ভাগ্যের অনেক পরিবর্তন পাইছে খুব সহজেই। আর থাকেই একটা লাস্টে, হি ইজ নাও ভেরি হ্যাপি টু বি এ সেলফ সাফিসিয়েন্ট ম্যান। জি, এই যে এইটা তেমন কোনো ট্র্যাডিশনাল গল্প না, এটা অ্যাজ ইউজুয়াল একটা গল্প, জাস্ট তোমার মতো করে সাজাইতে হয়েছে। যে প্রথমে চিন্তা করতে হয়েছে যে সে একটা এরকম লোক, মিস্টার শামীম, এটা অনেকবার আসছে, অনেকবার আসছে। শামীম হচ্ছে একটা একটা বেকার যুবক এবং একটা অনুন্নত ফ্যামিলি থেকে উঠে এসছে। তো বোঝাই যায় অনুন্নত ফ্যামিলি যেহেতু, সেই ক্ষেত্রে পোভার্টি খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় বা করুণ বিষয়। পোভার্টি তাকে ফোর্স করছে কাজের জন্য। দেন হচ্ছে তাই সে করছে কি ভেজিটেবল কাল্টিভেশনে ট্রেনিংয়ে জয়েন করছে যেন সে কাজ করতে পারে। দেন হচ্ছে সে একটা জমি লিজ পাইছে তার গ্রামে, সেইখানে হচ্ছে সে তার নতুন চাষাবাদ পদ্ধতি অ্যাপ্লাই করছে ট্রেনিং নেওয়ার পর। দেন হচ্ছে সে গরু বাছুর আর কি, শঙ্কর জাতের গরু বাছুরও পালন করতেছিল।
তার সার এবং দুধের জন্য। তো এর ফলে যেটা হয়েছে, তার ভাগ্য খুব সহজেই পরিবর্তন হয়ে গেছে এবং সে বর্তমানে একজন সেলফ সাফিসিয়েন্ট ম্যান, আত্মনির্ভরশীল মানুষ। তো দি গ্রেট লিডার অফ আওয়ার কান্ট্রি হুম উই লাভ অ্যান্ড অ্যাডমায়ার ইজ শেরেবাংলা কে ফজলুল হক। মহান নেতা যাকে আমরা অনেক ভালোবাসি এবং পছন্দ করি বা প্রশংসা করি, তিনি হচ্ছেন শেরেবাংলাকে ফজলুল হক। ওনার বাবা হচ্ছে হিজ ফাদার কাজী ওয়াজেদ আলী ওয়াজ এ রিনাউড প্লেডার ইন দ্য রিনাউড প্লেডার। প্লেডার হচ্ছে আইনজীবী। আইনজীবী ওনার বাবা কাজী ওয়াজেদ আলী হচ্ছে একজন বিখ্যাত আইনজীবী বরিশাল বারের। তো তিনি হচ্ছেন অসম্ভব মেধাবী ছিল ছেলেবেলা থেকেই। সি ওকে। তো একদিন হচ্ছে তিনি পড়াশোনা করছিলেন তার রিডিং রুমে বসে। ওনার রিডিং রুমে বসে উনি পড়াশোনা করছিলেন। তো ওনার বাবা হচ্ছে রিডিং রুমের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হিজ ফাদার ওয়াজ পাসিং বাই। তো তিনি দেখছিলেন যে ফজলুল হক পড়ছিল এবং একটা করে পেজ ছিঁড়ে ফেলছিল। এটা সিতে ছিল। হি সো ফজলুল হক ওয়াজ রিডিং হিজ লেসন অ্যান্ড টিয়ারিং অফ দি পেজেস অফ দি বুক ওয়ান আফটার অ্যানাদার। তো তৎক্ষণাৎ সে করলো কি, তার রুমে প্রবেশ করছে এবং ফজলুল হকের রুমে প্রবেশ করছে এবং জিজ্ঞেস করলো, কেন তুমি খেলা করতেছো কেন এই বই নিয়ে? তো ফজলুল হক তখন অ্যান্সার করছে যে আমি আসলে খেলছি না, আমি অলরেডি শেষ করে ফেলছি। এই হচ্ছে কাহিনী। একেবারে সিম্পল একটা ব্যাপার, খুবই সহজ। একবার ভুল করলে কিন্তু একটা বিশাল ঝামেলা একেবারে। ওকে, তারপর আমরা দেখি, এটা সহজ একটা ঘটনা ছিল। হ্যাঁ, ওকে, এইটা হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টের একটা কাহিনী। তো ঘটনাটা একটু ভালোভাবে বুঝো। নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে ফ্রান্সের কিং ছিল, যিনি হচ্ছে অনেক দেশ জয় করছে। তো সে নেপোলিয়ন বোনাপার্ট হচ্ছে একদিন তো নদীর ধারে হাঁটছিল আর কি, সমুদ্রের ধার দিয়ে হাঁটছিল। তো সে একটা চমৎকার জিনিস হুট করে দেখতে পাচ্ছে। সে দেখলো যে একটা ইংলিশ বয় হচ্ছে, তখন ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধ হয়েছে, তখন মেবি ফ্রান্স জয়লাভ করছে। তো ইংল্যান্ডের ওই ছেলে ফ্রান্সে আটকা পড়ছে। তো সে এই ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে একটা ইংরেজ ছেলে একটা ছোট্ট নৌকা তৈরি করতেছিল। তো তৎক্ষণাৎ সে জিজ্ঞেস করলো, কেন সে এরকম একটা ছোট নৌকা তৈরি করছে। তো ছেলেটা উত্তর দিচ্ছে যে আই শ্যাল ক্রস দ্য সি অ্যান্ড গো মাই হোম। আমি সমুদ্র অতিক্রম করব এবং আমি আমার বাড়ি যাব। ওকে, এখন একটু নিজেরা করো ঘটনার দূরি। তাহলে প্রথমে 1 2 3 4 5 6 7 8 ফাইন। প্রথম হচ্ছে নেপোলিয়ন দ্য কিং অফ ফ্রান্স ওয়াজ এ গ্রেট হিরো। বি, তাহলে সে অনেক যুদ্ধে জয়লাভ করছে ইউরোপের, এবং হি মেনি ব্যাটলস অ্যান্ড কনকিউরড, জয়লাভ করছে মেনি কান্ট্রিজ অফ ইউরোপের অনেক দেশ জয়লাভ করছে। ডি, তো ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য সি শোর, সে সমুদ্রের ধার দিয়ে হাঁটছিল। তো সাডেনলি হট করে একটা চমৎকার একটা জিনিস দেখতে পাইছে।
তো জিনিসটা কি ছিল? অ্যান ইংলিশ বয় ওয়াজ মেকিং এ স্মল বোট। ওকে, তো ছেলেটাকে হচ্ছে তার সামনে আনা হলো। তখন কিং জিজ্ঞেস করছে যে সে কেন আসলে এরকম একটা ছোট নৌকা তৈরি করছিল। তখন সে বলছিল আমি সমুদ্র পাড়ি দিব এবং আমি আমার দেশে যাব। ওকে, কোনটা? ফাইন। তাহলে প্রথমে ঘটনাটা কিরকম দেখো। নেপোলিয়ন, যিনি হচ্ছেন ফ্রান্সের রাজা, ছিল একজন বিখ্যাত নায়ক ছিল বলা চলে। তিনি অনেক দেশ জয়লাভ করছে। কনকিওর হচ্ছে জয়লাভ করা, জয় করা। অনেক দেশ জয় করছে এবং অনেক যুদ্ধে জয়লাভ করছে এবং ইউরোপের অনেক দেশ জয়লাভ করছে। ওকে, তারপরে হচ্ছে একদিন তিনি সমুদ্রের ধার দিয়ে হাঁটছিলেন। তো হুট করে তিনি একটি চমৎকার জিনিস দেখতে পেলেন। দেখলো যে একটা ইংলিশ বয় একটা ছোট নৌকা তৈরি করছে। তো তখন হচ্ছে সেই ছেলেটাকে নেপোলিয়নের সামনে আনা হয়েছে। তখন নেপোলিয়ন জিজ্ঞেস করছে সামনে আনার পর যে কেন সে এটা তৈরি করছিল। তখন ছেলেটা উত্তর দিছে যে আমি আমার এই নৌকাতে করে আমি আমার দেশে যাব, দেশে পৌঁছবো। ওকে, শেখ সাদির ঘটনা। 6, 7, 8। আচ্ছা, এই ঘটনাটা আমার মনে হয় তোমরা জানো। ওই যে একবার হচ্ছে সে কোথাও একটা ধর্ম প্রচারের জন্য না কোথায় যেন যাবে, ঠিক পুরোপুরি মনে পড়ছে না। তো এক ব্যবসায়ী দলের সাথে সে যাচ্ছে, নাকি মক্কাই যাবে আমার মনে পড়ছে না ঠিকঠাক মতো। তো তাকে হচ্ছে কিছু টাকা পয়সা দিছে এবং বাগদাদ যাচ্ছিল। বাগদাদ কিছু বই দিছে। হিয়ারে তার মা হচ্ছে তাকে কিছু বই দিছে এবং কিছু টাকা পয়সা দিয়ে দিছে এই ভ্রমণের ক্ষেত্রে। তো যেতে যেতে ওই বণিক দলের সাথে 12 দিন খুব ভালোভাবে গেছে বিনা বাধায়। তো 13 দিনের মাথায় হচ্ছে ধরছে একটা ডাকাত দল ধরছে। তখনই যত বিপত্তির সম্মুখীন হয়েছে। তখন হচ্ছে যে ওই মার্চেন্টদের সাথে তো অনেক টাকা পয়সা ছিল, তাদের টাকা পয়সা নিয়ে নিছে এবং সেখানে শেখ সাদি নিজে থেকেই বলতেছে যে আমার কাছে এই টাকাগুলি আছে এবং এই বই আছে। তখন সে নিজেই সেদের দিচ্ছে। তো টাকাগুলি দিচ্ছে এবং বইগুলি দিচ্ছে এবং বলছে যে বইগুলি আপনাদের খুব কাজে আসবে, নিয়ে যান। এবং টাকাগুলি অনেক নিজে থেকেই সাথে দিয়ে দিচ্ছে। তখন ডাকাত দল অবাক হয়ে গেছে যে ব্যাপারটা কি, কেউ তো বলে না এরকমভাবে যে কারোর সাথে টাকা আছে। তখন ওই ডাকাত দল ওদের ভুল বুঝতে পারছে যে আসলে ভালো মানুষ হইলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ একটা কথা আছে, সেই বিষয়টা আসলে এখানে কাজ করছে। ওকে, আমরা এখন একটু দেখে নেই। জি কি আছে? ওয়ান শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট। মার্চেন্ট মানে ব্যবসায়ী। গোয়িং টু বাগদাদ, বাগদাদ যাচ্ছিল একদল বণিকের সাথে। তারপর হচ্ছে হি হ্যাড এ বান্ডেল অফ বুকস, তার কাছে কিছু বই ছিল এবং কিছু টাকা ছিল তার সাথে, যেটা তার মা দিয়ে দিয়েছিল সাথে। তারপর হচ্ছে ওই বণিকদের অনেক
মালামাল ছিল এবং অনেক টাকা পয়সাও সাথে ছিল। তারা হচ্ছে 12 দিন বিনা বাধায় হচ্ছে ইয়া করছিল কি, ভ্রমণ করে ফেলছিল। বাট 13তম দিন তাদেরকে অ্যাটাক করছে এবং তাদের কাছ থেকে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। এবং তারপরে যেটা হয়েছে, ওইখানের যে ডাকাত দলের সর্দার শেখ সাদির কাছে আসছে এবং তাকে অর্ডার করছে সব কিছু দিয়ে দিতে, যা আছে। ব্যাপার হয় না যে যা আছে সব দাও। তো শেখ সাদিও সেই কাজ, তার কাছে যা ছিল একেবারে দেওয়া শুরু করছে, কোনো প্রকার ডর ভয় না রেখে। তারপর থাকেই আনসার একটা, আর তো কোনোটা নাই। এইচ ঘটনাটা অনেক সুন্দর আসলে। সাদি দেন সেইট, আই হোপ দ্যাট ইউ উইল মেক দি গুড ইউজ অফ দিস বুক। এই বইয়ের ভালো ঠিকঠাক মতো ব্যবহার করবেন। ওকে, পেনিসিলিন 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এটা গল্পটা একটু দেখি আমরা তাহলে। জিতে আছে প্রথমে, Once শেখ সাদি was going to Baghdad with a group of rich merchants. শেখ সাদি কিছু ধনী বণিকদের সাথে বাগদাদের উদ্দেশ্যে যাচ্ছিল। তো তার কাছে কিছু বই ছিল এবং কিছু টাকা ছিল, অল্প কিছু। তো এই যে বণিকরা তো সাথে ছিল, তাদের কাছে প্রচুর পরিমাণে মালামাল ছিল এবং প্রচুর পরিমাণে টাকা পয়সাও ছিল। তো তারা হচ্ছে 12 দিন বিনা বাধাই যাচ্ছিল। 13তম দিনের বেলায় হচ্ছে একদল ডাকাত তাদেরকে ধরছে এবং ওই বণিকদের কাছ থেকে সব টাকা পয়সা নিয়ে গেছিল। তো সেইখানে হচ্ছে যে সবার থেকে নেয়ার পর হচ্ছে শেখ সাদির পালা, ওর কাছ থেকেও সব কিছু নেয়ার জন্য বলল। তো তখন হয়েছে কি, যেটা শেখ সাদি বইটই সব দেওয়া শুরু করছে এবং টাকা পয়সা কোনো রকম ভয় কাজ করে না, সে দিচ্ছিল। এবং শেষে মজার বলছে, সে বলতেছে এই যে এইগুলি আশা করি তোমাদের ভালো কাজে দিবে। বই দিয়ে বলতেছে যে সাদিদান সেইট, আই হোপ দ্যাট ইউ উইল মেক দি গুড ইউজ অফ দিস বুকস। এই বইগুলোর ভালো ব্যবহার করবেন। আচ্ছা, ওকে, এটা হচ্ছে পেনিসিলিন নিয়ে। এই যে পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছে। ইএন আলেকজান্ডার বানানো তো ভুলে গেছি নাকি। ENDER আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করছে। ওকে, এটা মোটামুটি ওনার জীবনী নিয়ে, যে পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। তারপর এটা হচ্ছে কার দ্বারা আবিষ্কার হয়েছে, ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। তো এখন এই যে আলেকজান্ডার ফ্লেমিং এর জন্ম কত সালে? হি ওয়াজ বর্ন ইনটু এ পোর ফ্যামিলি ইন স্কটল্যান্ড। তিনি হচ্ছে স্কটল্যান্ডের এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তো সে হচ্ছে 7 নাম্বার তার 8 ভাই বোনের মধ্যে। এইটা একেবারে গতানুগতিক একটা গল্পই বোঝা যাচ্ছে। তো সে তার শৈশব পাস করে তার বাবা মায়ের সাথে। সে তার শৈশব পাস করে
তার বাবা মায়ের সাথে। ফ্লেমিঙ্গোজে ছোটবেলা থেকে সে খুব রেগুলার এবং মনোযোগী ছাত্র ছিল। তো বোঝাই যাচ্ছে সে কোনোদিন অ্যাবসেন্ট হয় নাই। এটা একটু ওভারল্যাপ হয়, দেখা গেল এইচটা এফে যাবে, এফটা সরি এইচটা ইতে যাবে, ইটা এইচতে যাবে, এরকম হতে পারে। তো হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ 12। 12 বছর পর্যন্ত সে কোনোদিন স্কুলে অনুপস্থিত থাকে নাই। তো হি ওয়াজ সেন্ট টু লন্ডন অ্যাট দ্য এজ অফ 14 ফর হাইয়ার স্টাডি। হাইয়ার স্টাডিজের জন্য তাকে পরবর্তীতে লন্ডনে পাঠানো হয়েছে। একেবারে গতানুগতিক একটা গল্প, বেশি কিছুই নেই এখানে। এটা হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার। গল্পটা তোমরা অনেক পড়ছো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, অথবা সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। এটা হচ্ছে কাহিনীটা। তো প্রথমে হচ্ছে গল্পটা হচ্ছে এরকম যে একদা দুই বন্ধু বনের ধারে হেঁটে যাচ্ছিল, বনের মধ্য দিয়ে। তো তারা একে অপরের ভালো লাগা খারাপ লাগা নিয়ে কথা বলছিল। তো হুট করে তাদের সামনে একটা ভাল্লুক আসছে। তো এক বন্ধু হচ্ছে দৌড়ে যায়, গাছ উঠে গেছে। আরেক বন্ধু কি করবে সে বুঝতেছিল না। তখন বাধ্য হয়ে আর কি করা, সে হচ্ছে মরার ভান করছে। তো ভালুকটা যে আসছে ওকে হচ্ছে শুষে দেখছে যে আসলে জীবিত কিনা। তো ভালুকরা আবার মরা মানুষকে বা মরা কিছুকে অ্যাটাক করে না, এরকম একটা কিছু আছে। তো সে হচ্ছে শুয়ে আছে, গাছে উঠতে পারে না। এখন করবে কি সে, মানে কিছু করার নাই, এখন বাঁচার জন্য সর্বশেষ চেষ্টা আর কি। একটা ব্যাপার থাকে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, বা যতক্ষণ আস ততক্ষণ শ্বাস। হ্যাঁ, আশা যতক্ষণ বা শ্বাস যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। যাই হোক, সে হচ্ছে মরার ভান করছে এবং তারপর আসছে তার নাক, তারপর হচ্ছে তার ফেস শুষে গেছে। পরে মনে হয়েছিল যে এটা মরা। তো মরা হইলে তো আর এমন কিছু করার নাই, সে চলে গেছিল ভাল্লুকটা মরা ধরে। তো চলে যাওয়ার পরে মাই গড, যেই বন্ধুটা হচ্ছে গাছে উঠছিল সে হচ্ছে নেমে এসে জিজ্ঞেস করতেছে যে কি বলছে। তখন হচ্ছে সেকেন্ড বন্ধুটা, যেটা মরার ভান করেছিল, তখন বলছে যে যে বন্ধু বিপদের সময় ত্যাগ করে বন্ধুকে রেখে তার সাথে না থাকাই ভালো, ভাল্লুকটা এটা বলে গেছে। এই হচ্ছে মূল ঘটনাটা আসলে, এখানে আর এমন কিছুই নাই। তো প্রথমে দেখি ডি 2 3 4 5 6 7 8। প্রথমে হচ্ছে ডি। Once upon a time, two friends are passing through a forest. They're talking about each other, love for each other, age. Suddenly, they came across a bear. তারপর জিতে প্রথম বন্ধু, the first friend climbed up a tree, but the latter couldn't climb. এফ কোনো পন্থা না পেয়ে সে করছে কি, তার মাটিতে শুয়ে পড়ছে এবং মরার ভান করছে। তো সেই ভালুকটা হচ্ছে তার আইসা নাক মুখ শুষে দেখছে, ভাবছে মৃত। সে ভাবছে এটা মৃতদেহ আর কি। দেন দি বিয়ার ওয়েন্ট অ্যাওয়ে, এটা চলে গেছে। পরবর্তী কাহিনী আর তোমাদের এখানে অ্যাড করা হয় নাই। পরে এই সেই প্রথম বন্ধুর চলে যাওয়ার পরে প্রথম বন্ধুটা হচ্ছে কাছ থেকে যে নেমে আসছে, নেমে এসে কি জিজ্ঞেস করছে, এই বিষয়গুলো এখানে তোমাদের তুলে ধরে নেয়। জন কিটস, বাসায় করবা।
মোটামুটি একটা ট্রেডিশনাল স্টোরি, বাট ইম্পর্ট্যান্ট। ঘটনা ভাই ঘটনা আসবে, এখানে এমন কিছুই না। প্রথমে হচ্ছে জন কিটস was born on October এত, he was the eldest son of his parents। যাই হোক এইভাবে আর কি আগাবে, মোটামুটি তারিখ পর্যন্ত দেয়া আছে, এটা হচ্ছে সুবিধা। তো এটা একটু করে নিবা দয়া করে। 14, 15, 16, ফাইন, ওকে। এটা হচ্ছে ওই যে একটা ধনী ব্যক্তি, এটা হচ্ছে মানি ক্যান নট বাই হ্যাপিনেস অর এ হ্যাপি কবলার। একটা লোক হচ্ছে জুতা সেলাই করতো, তো সে জুতা সেলাই করে আসলে, কবলার মানে হচ্ছে মুচি, একটা মুচি জুতা সেলাই করতো। তো জুতাই সেলাই করে হচ্ছে সে সুখে ছিল আসলে, মনের আনন্দে গান করতে, জুতা সেলাই করতো, দিন যেত, খাওয়া দাওয়া করতো, ঘুমাইতো, মানে সুন্দরভাবে দিন কাটাইতো এক কথা বলতে গেলে। কিন্তু এই বিষয়টা হচ্ছে এক রিচ ব্যাংকার ছিল, যার হচ্ছে সহ্য হচ্ছিল না। তো যখন সে সহ্য হচ্ছিল না, সে চিন্তা করছিল যে কিভাবে সে এত সুখে থাকে। সে খুব হিংসা অনুভব করছে বা ঈর্ষান্বিত হয়ে গেছে। তো একদিন করছে কি, সে এসে সরাসরি জিজ্ঞেস করতেছে, এই যে আপনি মনের সুখে গান মনের সুখে করছেন, কাজ করছেন, আপনি দিনে কয় টাকা কামান? তখন ওই কবলারটা হচ্ছে অ্যান্সার করছে যে আমি যাই কামাই, আই নেভার কাউন্ট ইন দ্যাট ওয়ে, বাট আই এম লিডিং এ হ্যাপি লাইফ। তখন হচ্ছে মনের মধ্যে একদম বিষ বাষ্প ঢেলে দিছে যে ধরেন আপনার ওয়াইফ অসুস্থ হয়ে গেল বা আপনি অসুস্থ হয়ে গেলেন, তখন খাবেন কি, চিকিৎসা করবেন কিভাবে? তখন বোঝা যাবে। যাই হোক, তারপরও কানে নিল না, কিন্তু বারবার একই বিষয় বোঝানোর চেষ্টা করতেছে। তখন তো আসলে মনে একটা বাড়ি দেয়, যত যাই হোক না কেন, যত মানুষই বুঝুক, টাকা পয়সার ব্যাপার, আসলে এই টাকাটা রাখেন। তখন অনেক টাকা, 2000 রুপিস না কত যেন ছিল, হিউজ একটা অ্যামাউন্ট। তো এই টাকাটা রাখেন এবং হচ্ছে আপনি এই টাকাটা খরচ করবেন নিজের জন্য, এবং অসুস্থ হয়ে গেলে এই টাকাটা কাজে লাগাবেন। তো যাই হোক, সে নিছে টাকাটা, নিয়ে সে বাড়ি চলে গেছে। সে বুঝতে পারতেছে না এখন কি করবে এই টাকাটা দিয়ে। এখন সে এই টাকাটা রাখার জন্য তার যে রান্নাঘর ছিল, রান্নাঘরে হচ্ছে গর্ত করে টাকাটা রাখছে। সে এত টাকা কখন জীবন দেখেই নেই, তার কাছে অনেক টাকা না। তো রান্নাঘরের গর্তে রাখছে। এখন সমস্যা হচ্ছে, রাখছে তাতে কি সে সেফ? না। সে করছে কি, তার রাতের ঘুম চলে গেছে, একেবারে ঘুম শেষ, সে আর ঘুমাতে পারে না। এখন রাত জেগে সে টাকা পাহারা দেয় তার কুড়ে ঘরের পাশে। এখন তার সুখ চলে গেছে, কিন্তু টাকা আছে। তো কিছুদিন এইভাবে যাওয়ার পর দেখলো সে আর সুখে নাই। তখন সে করলো কি, পুনরায় সে ডিসিশন নিতে বাধ্য হয়েছে, কঠোর এক ডিসিশন নিয়েছে, সে টাকা ফেরত দিয়ে দেবে, এবং যেই কথা সেই কাজ, টাকা ফেরত দিয়ে দিচ্ছে, এবং আবার সে আগের মতো দিনে কাজ করে, ভাত খায়, দিন শেষে মনের আনন্দে গান করে, আলটিমেটলি আবার সুখে আছে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে মানি ক্যান নট ব্রিং অ্যাকচুয়াল হ্যাপিনেস। প্রকৃত সুখ কখনোই টাকা দিতে পারে না বা আনতে পারে না। ওকে, প্রথমে এফ। 1 2 3 4 5 6 7 8, ফাইন। এফ, a rich man went to a farmer with 50,000 টাকা, huge amount of money, in a bank.
ওকে, তারপর এ বলছে যে হি সেড টু হিম, লুক মাই ফ্রেন্ড, কিপ দি মানি অ্যান্ড রিমুভ ইউর ডিস্ট্রেস। সো নাও এ নিউ থিঙ্কিং টুক হোল্ড অফ দি ফার্মার। এখন একটা নতুন চিন্তা আসছে তার মধ্যে, তাই সে কাজে মনোনিবেশ করতে পারে নাই। ইতে he dug a hole in his cap and kept them there. This thought kept him awake and asleep fled away at night. কিন্তু সে আর ঘুমাইতে পারছে না। জি, সে সর্বদা ভাবতো যে তার টাকা জানি কখন চুরি হয়ে যায়। তো সে এইভাবে আস্তে আস্তে বুঝতে পারলো যে তার টাকা আছে কিন্তু সুখ নাই। শেষ। সিম্পল একেবারে, খুবই মজার। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে তৈমুর লংয়ের একটা কাহিনী। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8। প্রথমে হচ্ছে ই। ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাটাকড এ প্রভিন্স বাট আনফর্চুনেটলি হিজ সোলজার্স আর ডিফিটেড। মানে একথা তৈমুর নামে একজন ডাকাত বলো আর রাজা বলো, সে একটা খুব শক্তিশালী প্রদেশে আক্রমণ করছে এবং অসৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তার সৈন্যরা নিহত হয়েছিল। তখন সে নিজেকে একটা পোর্ট ট্রাভেলার ছদ্মবেশ হিসেবে ধারণ করছে এবং সে জীবন বাঁচানোর জন্য এই পথ অবলম্বন করছে। তা একদিন সে খুব ক্ষুধার্ত হয়ে গেছিল। তখন সে এক মহিলাকে জিজ্ঞেস করছে যে তাকে কিছু খাবার দিবে কিনা। তো মহিলাটা তার প্রতি করুণা হয়েছে এবং তাকে কিছু খাবার দিছে। সে খাবার পাই একেবারে পাগল হয়ে গেছে। তো খাবারটাও ছিল মোটামুটি গরম। সে করছে কি, খুব দ্রুততার সাথে একেবারে খাবারের মাঝখানে হচ্ছে আঙ্গুল ঢুকিয়ে দিছে। তো তারপর দেখা গেল যে তার আঙ্গুলটা একেবারে পুড়ে গেছে। এই হচ্ছে ঘটনা। তো এটার মজার ব্যাপারটা হচ্ছে যে তৈমুর কিন্তু অ্যাটাকটাও করছিল একেবারে মাঝখানে প্রদেশের, আসলে না সাইড থেকে করবে। তখন ওই মহিলাটাও বুঝতে পারছে এটা সেই লোকই, কারণ মানুষ সাইড থেকে আগে খেয়ে যায় তারপরে মাঝখানে যায়। আর না, ও করছিল কি, আক্রমণ যেমন মাঝখানে করছে, খাবারও খাইছে সেই মাঝখান থেকে। তখন সে আসলে ধরা পড়ছিল এই মহিলার হাতে, যদি মহিলা বাঁচাই দিছে ওনাকে। ওকে, ইতে ওয়ান্স ইয়াং তৈমুর অ্যাটাকড এ প্রভিন্স বাট আনফর্চুনেটলি হিজ সোলজার্স আর অল কিল্ড। সবাই মারা গেছিল। বি দেন হি ডিসগাইজড, ছদ্মবেশ ধারণ করা, হিমসেলফ অ্যাজ এ পোর ট্রাভেলার, একটা পরিব্রাজকের ছদ্মবেশ ধারণ করছে, দরিদ্র, অ্যান্ড সাপোর্টেড হিম বাই বেগিং, এবং সে তাকে করছে, বেগিংয়ের মাধ্যমে তাকে সাপোর্ট করছিল, মানে ভিক্ষাবৃত্তি করে জীবন ধারণ করছিল। ওকে, জি। তো একদিন সে হচ্ছে খুব ক্ষুধার্ত হয়ে গেছিল এবং খাবার কিছু পায় নাই। তো তখন সে একটা বাড়িতে আসছে এবং এসে জিজ্ঞেস করছে একটা মহিলাকে তার কিছু খাবার দিবে কিনা। তো ওই মহিলাটার খুব করুণা হয়েছে এবং তার জন্য খুব দ্রুত এক ডিশ খাবার নিয়ে আসছে। খাবারটা খুব গরম ছিল। এফ, খাবারটা খুব গরম ছিল। খাবার নিয়ে আসার পরে তো খাবারের ঘটনা, তাই না?
নাকি খাবারটা আগে গরম ছিল পরে খাবার নিয়ে আসছে, এমন না বিষয়টা। তো তারপর হচ্ছে এই সে দ্রুততার সাথে হাড়ি থেকে আসছে হারিডলি, সে দ্রুততার সাথে ডাক প্রেরণ করছে, হিজ ফিঙ্গার্স রাইট অ্যাট দ্য মিডল অফ ডিশ, একেবারে খাবারের মাঝখানে হাত ঢুকাই দিছে। ওকে, তার ফলে যেটা হয়েছে তার আঙ্গুল পুড়ে গেছিল। এই হচ্ছে ঘটনা। এটা লাস্ট ওয়ান, খুবই কমন, এটা একেবারে খুবই কমন। এটা কোনো ট্রেডিশনাল স্টোরি না, বুঝতে হবে। এটা বিশাল এক কাহিনী। দি রাইম অফ দ্য অ্যানসেন্ট ম্যারিনার, দি রাইম অফ দি অ্যানসেন্ট ম্যারিনার। এটা লিখছে হচ্ছে এস.টি. কলরিজ। মোটামুটি 600 লাইনের একটা কবিতা, বিখ্যাত কবিতা রোমান্টিক পিরিয়ডের। যারা যদি কেউ ভবিষ্যতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করো, এই কবিতাটার নাম শুনবা, দি রাইম অফ দ্য অ্যানসেন্ট ম্যারিনার। ওকে, একবার হচ্ছে সমুদ্র ভ্রমণে গেছিল, খুব সুন্দর আবহাওয়া, কিছু নাবিকরা। তো সেখানে হচ্ছে একটা অ্যালবাট্রস পাখি দেখতে পাচ্ছে, সামুদ্রিক পাখি একদম। ওই পাখিটা হচ্ছে আমার এখন শরীরের গা কাটা দিয়ে উঠছে, গল্পটার কথা মনে পড়ে আমার। যাই হোক, বিস্তারিত বলছি না। তো পাখিটা হচ্ছে মানে হচ্ছে শান্তির প্রতীক অনেকটা বলতে হয়। তো কিছু নাবিক করছে কি, খেলার ছেলেদের এটা তো মানে হচ্ছে ঝামেলা খুব করতেছে, মানে জাহাজের আশেপাশে ঘোরাফেরা করতেছে। তো এই কথা শুনে নাবিকদের ওই প্রধান নাবিক করছে কি, ওই পাখিটাকে মেরে ফেলছে। এরপরই শুরু হইছে যত প্রকারের বিভীষিকাময় কাহিনী এই কবিতার। দেখা গেল যে এই প্রধান নাবিকের সামনে আসলেই একেবারে শরীর কাটা দিয়ে উঠছে, সব মরে গেছে, এবং মরছে যে সেকেন্ডের মধ্যে মরে গেছে, কেউ কিছু বুঝতেই পারেনি। ব্যাপারটা হচ্ছে এরকম যে একেবারে সত্যিই কাটা দিয়ে ফেলছে। ব্যাপারটা এমন যে কেউ এই প্রধান যে নাবিকটা, সে জীবিত থেকেও মৃত, আর বাকিরা হচ্ছে মৃত, এবং সে নিজের শরীরের রক্ত নিজে খাচ্ছে। যাই হোক, এবং একটা পর্যায়ে দেখলো যে আবার সব বেঁচে উঠছে। অ্যাট দ্য এন্ড, শেষের দিকে যে সবাই আবার বেঁচে উঠছে, তারা হচ্ছে আবার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারছে, তাদের পাপ বুঝতে পারছে, তাদের ভুলটা বুঝতে পারছে। তো তার জন্য তারা ক্ষমাও পাইছে। যদি কারো সেরকম সুযোগ হয় বা সম্ভব হয়, কবিতাটা পড়বা, অন্তত কবিতাটা না পড়ো, এর ঘটনাটা জানবা কি হয়েছে। দি রাইম অফ দি অ্যানসেন্ট ম্যারিনার, বিখ্যাত কবিতা, স্যামুয়েল টেইলর কলারিজ। উনি হচ্ছে রোমান্টিক পোয়েট্রি বা রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এইজের একজন বিখ্যাত কবি, বিখ্যাত একটা কবি, একজন কবি। তো ওনার এই সবচেয়ে বিখ্যাত কবিতাই হচ্ছে এটা, মানে মহাকাব্যের মতো অনেকটা। মহাকাব্য তো হিউজ সাইজের হয়, এটাও হিউজ সাইজের, কিন্তু কবিতা বিশাল এক ঘটনা। এটা তোমরা না পড়লে বুঝবা না। আমি অনেক কিছুই ভুলে গেছি। ওকে, তো সেইখান থেকে আসার পর উনি একটা বিবাহের মধ্যে গেছে। বিবাহের মধ্যে যায় যখন বিবাহ শেষ, ওকে, বিয়ে শেষ হয়ে গেছে, তখন সবাই খাইতে যাবে। তো উনি হচ্ছে একটা পাথরের উপর বসছে, এবং ওনাকে অতিক্রম করে সব মানুষ যাচ্ছে, চলে যাচ্ছে, ওনাকে অতিক্রম করে সব মানুষ চলে যাচ্ছে। তো তার মধ্যে ছিল একটা একেবারে অদ্ভুত এক ধরনের পাগলের মতো একটা অবস্থা, চেহারা। তো উনি হচ্ছে বলতে লাগলো আর কি ব্যাপারটা,
যে তার লাস্ট জার্নি যেটা ঘটছে, লোকটা বলল তার সর্বশেষ জার্নিতে কি ঘটছে। সে এমনই অদ্ভুতভাবে বলছিল যে একেবারে এই যে যাচ্ছিল যে অতিথিগুলা খাইতে যে যাচ্ছিল, তারা একেবারে থেমে গেছে। এতটা পাগলের মতো অবস্থা ছিল তার চোখে মুখে অবস্থাটা। তারপর শুরু করছে মাত্র এইখানে ঘটনাটা, দেয়ার ওয়াজ এ শিপ, দি সেইলর বিগান। এইখান থেকে ঘটনা শুরু হবে, কি কি বলবে ঘটনাটা, কিন্তু তোমাদের এইখানে শেষ করছে। এই যে এইটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্টোরি, এটা কোনো প্রকার ট্র্যাডিশনাল স্টোরি না। তো এরকম 5টা 10টা থাকবে, এগুলি তোমাদের পড়তে হবে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। ওকে, দেখি আমরা 1 2 3 4 5 6 7 8। আমি মোটামুটি বলছি, এখন তোমরা চাইলে এটা করে চালাই যেতে পারো। এখন এমন হচ্ছে, the marriage ceremony was over and the guests were all going to the feast. শেষ হয়ে গেছে ম্যারেজ সেরিমনি এবং সকল অতিথি হচ্ছে খেতে যাচ্ছিল। তো একটা বৃদ্ধ লোক হচ্ছে দি ওল্ড সেলর সেট অন এ স্টোন, একটা পাথরের উপর বসছে চার্চের বাইরে। এফ, তো সে দেখলো যে তাকে অতিক্রম করে লোকজন চলে যাচ্ছে। তো তার মধ্যে হচ্ছে কি ছিল, একটা স্ট্রেঞ্জ লোক, অদ্ভুত একটা চেহারা ছিল তার চোখে মুখে। তো হঠাৎ করে সে একজন অতিথিকে থামাই দিছে। তো তাকে হচ্ছে বলল তার ঘটনাটা, লাস্ট জার্নিতে কি ঘটছে সমুদ্রের মাঝে। তো সে এতটা স্ট্রেঞ্জলি বলল যে ওই বাকি গেস্টরা একেবারে সেইখানেই দাঁড়ায় গেছে শোনার জন্য স্টোরিটা। তারপর শুরু, দেয়ার ওয়াজ এ শিপ, দ্য ওল্ড sailor began. That's all. That's all for Ryan's class for today. I think ব্যাপারগুলি বুঝতে পারছি। এরকম ঘটনা সাজিয়ে সাজিয়ে পড়লে না পারার মতো কিছু নাই, বিষয়টা অত কঠিন না, কিন্তু কথা হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে। It's important for all of you. So till that, best of luck for all of you. Thank you.